অবস্থা এমন হয়েছে যে খাবারের ভেজাল নিয়ে তালাশেই বলুন বা অন্য কোনো অনুসন্ধানমূলক অনুষ্ঠানেই বলুন, পুরো চিত্র তুলে ধরা যায় না। গত পর্বে আনারসের রাসায়নিকের ব্যবহার নিয়ে অনুসন্ধান করতে নেমে আমাদের মনে হয়েছে যে এই ভেজালের বীজ এতটাই গভীরে গেছে যে কোনো বাধা ধরা সময় বা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে থেকে এর তল খুঁজে পাওয়া একেবারে কঠিন। কিন্তু ঠিক কবে থেকে খাদ্যদ্রব্য এমন ভেজাল হতে শুরু করেছে সে তথ্য আমাদের কাছে নেই। যখন থেকে প্রকাশিত হতে শুরু করেছে কেবল তখন থেকেই জানি আমরা। প্রথমেই খাদ্যদ্রব্য নয়, অন্যান্য নকল পণ্যকে লক্ষ্য করে শুরু হলো ভেজাল বিরোধী অভিযান। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সে অভিযানের মোড় ঘুরে গেল। নিত্য প্রয়োজনীয় ওষুধ বা খাদ্যদ্রব্যের মান নিয়ে অভিযানে নামলো মোবাইল কোর্ট। তারপরেই বেরিয়ে আসতে লাগলো খাবার নিয়ে অবাক করা সব তথ্য। যতগুলো অভিযান আমি গভীরে গেছি, প্রতিটা জিনিস আমাকে হতবাক করেছে যে আমাদের পুরো জাতিকে এরা কি করছে, পুরো জাতিকে কিভাবে ধ্বংস করেছে। প্রতিদিন এই দেশের মানুষকে বিষ খাওয়াচ্ছে। 2005 সাল থেকে শুরু হবার পর 2007 সাল পর্যন্ত 3 বছর টানা চলে ভেজাল বিরোধী অভিযান। মানুষের প্রিয় খাবারগুলো নিয়ে এমন অবাক করা তথ্য বেরিয়ে আসতে থাকে যে দই মিষ্টি থেকে শুরু করে মাছ মাংস ফলমূল এমনকি শাকসবজিও নিয়মিত খবরের শিরোনাম হতে থাকে। ঢাকা আসলে অধিকাংশ ঘি আসলে কোনো ঘি না, এগুলো সবগুলো আপনার ডালডা বনস্পতি, আর তার সাথে কিছু ঘিয়ের ফ্লেভার, কিছু রং, কিছু আপনার নারকেলের খোল। ঢাকা শহরে আপনার আসলে অধিকাংশ দই বানানো হয় পাউডার দিয়ে। তো পাউডারের দই কখনো আপনার সাদা হওয়ার লাভ হওয়ার কথা নয়, সেগুলোকে তারা কাপড়ের রং দিয়ে লাল করে। সেই ভেজাল বিরোধী অভিযানের মাধ্যমে মানুষ জানতে পারে শুধু খাদ্যদ্রব্য নয়, মুমূর্ষু রোগীর জন্য দরকারি রক্ত থেকে শুরু করে সেবার নামে চিকিৎসাও কতটা ভেজাল হয়ে গেছে। একজন ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন করতে গিয়েই যদি ঘটনা দেখে অবাক হন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। কারণ আগের মতো কিন্তু শাকসবজি ফসল এমনকি আমলকিটা ফসল আমি অধিকাংশ আপনার রঙিন খাবারের মধ্যে আপনার এই কাপড়ের রং ব্যবহার করা হয়, যেটা একটা ক্যান্সারের কারণ। কোন খাবারটা বাদ পড়লো এবার সেই হিসেবে বসতে পারেন। খাদ্যদ্রব্য নির্ভেজাল হওয়া নয়, আগের চেয়ে কম সংখ্যক খাবারে ভেজাল দেয়া হচ্ছে, এখন এটাই সাধনা হতে পারে। ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলার অভিজ্ঞতার পর মাঝখানে আরো প্রায় 7টি বছর পেরিয়ে গেছে। এই সময়কালে ভেজাল খাদ্যদ্রব্য নিয়ে আরো একজনের অভিজ্ঞতার কথা জানতে চাই আমরা। দেখি বাস্তব চিত্র আসলে কতটা বদলালো। 2007-এর পরে বেশ কয়েক মাস গতি কিছুটা কমে যায় ভেজাল বিরোধী অভিযানের। 2008 সালে এসে সেই কমে যাওয়া ভেজাল বিরোধী অভিযানের হাল ধরলেন আরেকজন ম্যাজিস্ট্রেট। 13 বছর অতীতকালের বিচারিক জীবনের অর্ধেকই প্রায় ভেজাল বিরোধী অভিযানের সাথে সম্পৃক্ত। আমি 6.5 বছর যাবৎ র্যাবের সাথে কাজ করছি। তো 2,500 শতাধিক বিষয়ের উপরে 1,500 মামলায় 2,500-এর মতো আসামিকে আমার দণ্ড প্রদান করেছে। এর মধ্যে সহস্রাধিক আসামিকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। সেই 2008 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মাছ থেকে আম, ওষুধ থেকে ডায়াগনস্টিক সেন্টার সবখানেই ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার অভিযানে যা বেরিয়ে আসে তাতে মনেই হতে পারে যে শুধু সময় ছাড়া বাস্তব পরিস্থিতি তেমন কিছুই বদলায়নি। কমলার জেলি বানাচ্ছে, কিন্তু এখানে কোনো কমলা নেই। সিম্পলি কিছু কেমিক্যাল দিয়ে এই ধরনের কমলার জেলি বা বিভিন্ন রকম জ্যাম জেলি তৈরি করা হচ্ছে। পরিবর্তন যা হয়েছে তা হলো ভেজালকারীরা আগের চেয়ে এখন অনেক বেশি কৌশলী। আগে হয়তো চোখের সামনেই পাওয়া যেত, আর এখন অধিক পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হয়। এসব ছাড়া সেই 2005 সালের ফরমালিন আর কার্বাইডের গল্প এখনো নিয়মিত। সস বাজারে দেখবেন ফাস্টফুডের দোকানে সস পাওয়া যাচ্ছে, এরকম আমরা বেশ কিছু অভিযান করেছি। এই সসে টমেটোর কোনো টমেটোই নেই, অথচ টমেটোর সস বানাচ্ছে। দীর্ঘদিনের ভেজাল বিরোধী অভিযানের অভিজ্ঞতা নিয়ে একজন ম্যাজিস্ট্রেট রঙিন খাবার পরিহার করার পরামর্শ দিয়েছেন। সেটা না হয় করলেন, কিন্তু যেসব খাবার দোকানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় শুধু সেটুকুই তো দেখেন আপনি। এই সুন্দর পরিবেশনের আগে খাবারগুলো যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে নজর রাখা তো ক্রেতাদের পক্ষে সম্ভব নয়। মিরপুর বাউনিয়া বাঁধ এলাকা, একটা প্রসিদ্ধ মিষ্টি তৈরির কারখানায় ঢুকে পড়ল তালাশ টিমের সদস্যরা। মিষ্টি তৈরির কাজ চলছে পুরোদমে।
মিষ্টির ভেতরে যেসব রং বা রাসায়নিক ব্যবহার সংক্রান্ত ধারণা ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা তার অভিযানের অভিজ্ঞতা থেকে দিয়েছেন, সেসব পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম আমাদের কাছে নেই, কিন্তু কোন অবস্থার মধ্যে মিষ্টিগুলো তৈরি হচ্ছে তা সহজেই চোখে পড়ে। এটা হলো গাছ, চিনি শিরা তোলার পরে যে ফেনা, আর এগুলো মিষ্টির রস বা শিরা। এটা কি মিষ্টির শিরা। এই কারখানা শীতাতপ নিয়ন্ত্রিত, এখানে নাকি মশা মাছিরও ঢোকার সুযোগ নেই। একটু নোংরা আছে, কাজের পরিবেশে থাকলে অনেক সময় একটু নোংরা হয়। এই সাইডটা আপনি দেখছেন, এই সাইডে ওরা কাজের পরিবেশে আছে। আর ওই সাইডটা যেটা দেখছেন, আমি বলছি আপনাকে যে রিটার্ন যে ট্রেগুলো আছে ওইগুলোর ভিতরে আপনি 19 পাইছেন। এবার শুনুন খাবার তেল কিভাবে মাথায় দেওয়ার তেল হয়ে যায়। খাওয়ার চালাই না আমরা, এগুলোর মধ্যে পারফিউম যেটা আর কেমিক্যাল আছে, কেমিক্যাল ইউজ করে এই তেলটা বানাই। স্ট্রিট ফুড বা রাস্তার পাশের খাবার, পৃথিবীর অনেক জায়গারই এই স্ট্রিট ফুড এতটাই জনপ্রিয় যে সেখান থেকে খেয়ে এসে দীর্ঘদিন পর্যন্ত গল্প করতে পারে মানুষ। বাংলাদেশেও এই ধারণা জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবারের নাম সম্ভবত ফুচকা বা চটপটি। ফুচকা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ারই একটি অতি জনপ্রিয়, সুস্বাদু এবং মুখরোচক খাবার। এই দক্ষিণ এশিয়ায় অঞ্চলভেদে এটি বিভিন্ন নামে পরিচিত। উত্তর ভারতে যখন গোলগাপ্পা, তখন পশ্চিম ভারতে পানিপুরি, কিন্তু পুরো বাংলাদেশে এর অন্য কোনো নাম নেই। সুজন আহমেদ তার স্ত্রী ঋতুকে নিয়ে রাস্তার পাশেই বসেছেন। মূলত ফুচকার দোকান পেলে ঋতু নাকি আর নিজেকে সামলাতে পারেন না, তার এতটাই পছন্দের খাবার এই ফুচকা। বের হইলে আগে অপশন থাকে যে ফুচকা খাইতে হবে, বলি কেন অন্য কিছু আইটেম আছে, বলে না ফুচকাই খেতে হবে। এমন ফুচকা পাগল মানুষের সংখ্যা গুণে শেষ করা যাবে না। ফুচকাটা আমার খুবই প্রিয়, ঝাল প্লাস টক দুইটাই আছে, এই জন্য এটা ভালো লাগে। এ কারণেই স্বল্প পুঁজির এই ব্যবসা বেশিরভাগ সময় ভালো থাকে। মিডিয়াম অনেক ফুচকাও চলে ভালো, সব পিঠাও ভালো চলে, অনেক আগে বেশি ফুচকাটা চলে ভালো চলে। আগেই বলেছি, কোনো খাবার কিনতে গিয়ে আপনি শুধু সেই খাবারের পরিবেশনা দেখে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেগুলো কোথায় কিভাবে তৈরি হচ্ছে তা দেখা আপনার পক্ষে সম্ভব নয়। আর যদি সেই প্রক্রিয়া আপনাকে দেখানো হয়, তাহলে আপনার প্রিয় খাবারের তালিকা ছোট হয়ে যেতে পারে। রাজধানীর মীর হাজিরবাগ এলাকা, ঢাকার নানান এলাকাতে ফুচকা তৈরির কারখানা থাকলেও সবচাইতে বেশি মীর হাজিরবাগ ও আশপাশের এলাকায়। শুধু মীর হাজিরবাগেই আছে 1.5 শতাধিক ফুচকা তৈরির কারখানা। একদিন ব্যবসার কথা বলে ফুচকা কিনতে গোপন ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকে পড়ল তালাশ টিমের এক সদস্য। কিছুক্ষণের মধ্যেই একজনকে ফুচকা তৈরি করতে দেখা গেল। কোথায়, কিভাবে, দেখুন। ফুচকা বানাতে থাকা লোকটি কোন কোন মাপের ফুচকা বানাতে পারে সেটা দেখানোর জন্য উঠে গেল। এবার দেখুন কি হয়। খালি পায়ে ফিরে এলো প্রথম ব্যক্তিটি। এখানকার সব ঘরেই ফুচকা বানানোর কাজ চলছে। কিছু মানুষ রান্নাঘরে মচমচে ফুচকা বানানোর সর্বশেষ প্রক্রিয়াটি সম্পন্ন করছে। আরো একটি ঘরে নজর রাখলো তালাশ টিমের ওই সদস্য। এরপর একদিন সরাসরি ক্যামেরা নিয়ে ঢুকে দৃশ্যের কোনো পরিবর্তন চোখে পড়েনি। পাও দিয়ে নি, পাও দিয়ে নাও, তাহলে পা লাগলে কোনো সমস্যা নেই না। হ্যাঁ, ওই বাচ্চাটা শুয়ে আছে ওখানে, বাচ্চা যদি এখন প্রস্তাব করে দেয় কি হবে? আর যেগুলো তো করবো ওগুলো আমরা ফেলে ওটা করলে যেটুকু তো প্রস্তাব করে সেটুকু ফেলে দাও, বাকিটুকু দিয়ে কাজ করো। হয়তো অন্যরকম রাখি আমরা, আমরা জুতা পাই দিয়ে বাইরে যাই, আবার জুতা পাই দেয়, আবার পাও মুছছে, ওই তো মুছে। এসব ফুচকায় সরবরাহ করা হয় ফুটপাত থেকে শুরু করে ভালো ভালো খাবার দোকানেও। স্পঞ্জ জাতীয় মিষ্টি এবং মাঠার মধ্যে ওই জিনিসটা ব্যবহার করা হয়। কোন বিষয়ে কথা বলছেন তিনি? এমন কি ব্যাপার যা প্রায় অবিশ্বাস্য হলেও বিশ্বাস করতে হবে? এমন কি জিনিস যা মাঠা এবং মিষ্টির মধ্যে ব্যবহার করা হচ্ছে?
অনুসন্ধানে নেমে আমরা সেটা জেনেছি। এমনকি অনুষ্ঠানের শুরুর দিকে আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম, যদি মনে করতে না পারেন তাহলে সময় গুনুন, গুনে গুনে 4 মিনিট পর আসছি। তালাশের গত পর্বে আনারসের রাসায়নিকের ব্যবহার নিয়ে অনুসন্ধান করার পর আপনাদের অনেকেই করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন। একটা সমুদ্রে হাবুডুবু খাবেন কিন্তু 2-1 ফোঁটা পানি পেটে যাবে না, এমন কৌশল আমাদের জানা নেই। তাই করণীয় সম্পর্কে জানতে বিশেষজ্ঞের কাছে গেছি আমরা। আপনি ল্যাংড়া আম কিনবেন, সবুজ আম কিনবেন, আপনি এটা হলো জুলাইয়ের শেষ, আপনি আগস্টের মাঝামাঝির পরে ফজলি খাবেন, এখন খাবেন না। ওই ফজলি আপনি খেয়ে দেখেন, সবই ঠিক আছে, দেখতে সুন্দর, বড়, নাইকি স্বাদ, নাইকি গন্ধ, ওইটা খাওয়া আর তুলামুলা খাওয়া একই জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ.ব.ম. ফারুক ভেজাল খাদ্যদ্রব্য থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই মুখ খুললেন ফরমালিন বা কার্বাইড কলঙ্কে কলঙ্কিত ফল আম নিয়ে। বিষাক্ত আম খাওয়া তাহলে তুলা খাওয়ার মতোই। আচ্ছা, সন্দেহ হলে আম না খেয়ে কি তাহলে আমের জুস খাওয়া যেতে পারে? আপনার কি বিশ্বাস হয় যে এত বড় একটা আমের প্যাকেট, আমের রসের প্যাকেট আপনি 15 টাকা দিয়ে কিনতে পারেন? আপনি কি বোকা লোক? এই প্যাকেটটা ভরতে কয়টা আম লাগছে? এটা যদি আমের রসই হয় তাহলে দাম কত হওয়া উচিত? তাহলে কি করার আছে? কনজিউমারদের একটু বিদ্রোহ করা দরকার, কনজিউমারদের বলা দরকার যে আমি এইসব রঙিন জিনিস কিনবো না। ভাই, ওই অধ্যাপক রঙিন খাবার সম্পর্কে যাই বলুন না কেন, হোটেল রেস্টুরেন্টে খাবারের সাথে যে সস আপনি নিয়মিত খান সেটা সব সময় রঙিনই হয়। সেগুলো কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয় সেটা দেখতে একজন সস সরবরাহকারী মোশাররফের সাথে যোগাযোগ করে তালাশ টিমের একজন। এই ফুট ওভারব্রিজের উপর অপেক্ষা করতে বলেছে মোশাররফ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর টমেটো সস নিয়ে হাজির মোশাররফ। পানির দামে পাওয়া যায় এই সস, 4 লিটার মাত্র 200 টাকা। এই সসের পাত্রে কোথায় প্রস্তুত করা হয় সে ঠিকানা নেই। ফ্যাক্টরির নাম ঠিকানা কই? 200 টাকা বিক্রি করতেছি। এটা কস্টিং রেট হচ্ছে আপনার 100 টাকা, 120 টাকা এটা তৈরি হচ্ছে। এটার আপনার ঠিকানা কই? আগারগাঁও। আগারগাঁও কোন জায়গায়? আগারগাঁও আপনার এদের লেখা ঢাকা ভাঙা আগারগাঁও। এবার মোশাররফের সাথে কারখানা পর্যন্ত। শেষ পর্যন্ত টমেটো সসের কারখানায় কোনো টমেটো নয়, কিছু রঙই পাওয়া গেল। সস তৈরির এই কারখানায় গত এপ্রিলে সিলগালা করে বন্ধ করে দেয় ম্যাজিস্ট্রেট। তারপরও যথারীতি চলছে কারখানাটি। এপ্রিল মাসে ওখানে যে দেখলাম যে 1 ড্রাম পানিতে 40 কেজি ময়দা, তার সাথে 1.5 কেজি মাত্র টমেটো দিচ্ছে, জাস্ট বলার জন্য না আমরা টমেটো দিই। ভেজালের কারণে বিশেষজ্ঞরা বারবার রঙিন খাবার পরিহার করার কথা বলছেন ক্রেতাদেরকে সতর্ক এবং সচেতন হতে। এবার তাহলে কোনো রঙিন খাবার নয়, একটা পরিষ্কার এবং সাদা রঙের খাবারের ব্যাপারে খোঁজ খবর করা যাক। রাজধানীর শ্যামপুর এলাকার একটি মাঠা এবং মিষ্টি জাতীয় পণ্য তৈরির কারখানা। কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করছে তালাশ টিমের সদস্যরা, কিন্তু ভেতরে যে আছে সে দরজা খুলতে রাজি নয়। দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে কারখানার মালিক হাজির। তারপর ভেতরে ঢোকার অনুমতি পাওয়া গেল। তখন কোনো উৎপাদন কর্মকাণ্ড চলছিল না। একটা ফ্রিজ খুলতেই বেশ কিছু মাঠার বোতল চোখে পড়ল। তার পাশে কয়েকটি রসমালাইয়ের পাত্র। একটা রসমালাইয়ের পাত্র হাতে নিতে দেখা গেল আরো 10 দিন আগে তার মেয়াদ শেষ হয়ে গেছে। এগুলি মেয়াদ উত্তীর্ণ যেগুলি আছে এগুলি ফেলে দিই আমরা। এখানে কি ফ্রিজে ফেলে দেওয়া হয়েছে? না, ফ্রিজে ফেলে দেওয়ার জন্য না। সিলগুলো তো আপনাদেরই দেওয়া, তাই না? জি। এখানে আর একটা সিল দিলে তো চেঞ্জ হয়ে গেল। না, এটা সিল দিলে আমরা মনে করেন যে ডাবল সিল মারি না। এসব রসমালাই বা দইয়ের পাত্রের গায়ে আবার মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর সিলও আছে। সবশেষে কারখানার মালিক কাগজপত্র খুলে বসলেন। সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা যারা ছোটখাটো উদ্যোক্তা আছি ওদের পক্ষে তো আসলে একেবারে 100% কাজগুলি করা সম্ভব হয় না। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্টে দেখা যায় যে কারিগর সেই কেমিস্ট। এখন আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসাব করেন সেটা হলো অ্যানাদার দিক। আমরা আছি হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে।
রাজধানীর চকবাজার এলাকা। একটা দোকান থেকে মাঠা কিনতে চাইলাম আমরা। দোকানদার যে মাঠা বের করে দিল সেটা কতটুকু ভালো বা ভেজাল মুক্ত তা জানতে চাওয়া হলো তার কাছে। ফার্স্ট যখন আমাকে দিয়েছে তখন আমার কাছে কেমন লাগছে, একটু হালকা লাগছে, তো আমি একটু টেস্ট করার জন্য একটা খাইলাম, তখন দেখলাম না, এটা তৃপ্তির মতো মনে হয় না। মাঠার বোতলে কোথায় উৎপাদন করা হয় তার কোনো সুনির্দিষ্ট ঠিকানা নেই। ঠিকানাটা কেন লেখে না? ঠিকানাটা কেন লেখে না আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে পারতেছি না। গত 9 বছরে এই খাবারের ভেজাল নিয়ে এত বেশি কথা হয়েছে যে সাধারণ ক্রেতা বা ভোক্তাদের বেশিরভাগই ভেজাল বিশেষজ্ঞ হয়ে উঠেছেন, কিন্তু তাই বলে টিস্যু পেপার। একটু আগে আপনারা মাঠা নিয়ে যে ঘটনা দেখলেন তাতে যে মাঠা দেখানো হয়েছে সেই বোতলের গায়ে লেখা আছে ভেজাল মুক্ত খাবার খাবেন, সর্বদা সুস্থ থাকবেন। মাঠাগুলো আসলেই কতটা ভেজাল মুক্ত তা জানতে একটা মাঠা তৈরির কারখানার সন্ধানে নামলো তালাশ টিম। এজন্য রাজধানীর মীর হাজিরবাগ, নামাপাড়া, খালপাড়া, ইঞ্জিনিয়ার গলি, কবরস্থান গলি এবং গ্যারেজ গলি এলাকায় চষে বেড়াতে লাগলো তালাশ টিম। 3-4 দিনের মধ্যে একটা মাঠা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেল, কিন্তু সেখানে আসলে কিভাবে কি হয় তার ছবি ধারণ করা কঠিন, কারণ সেখানে হঠাৎ করে কেউ ঢুকতে পারবে না। এমন অবস্থায় বাড়ি ভাড়া নেয়ার উসিলায় সেখানে গিয়ে জায়গাটি শনাক্ত করে আসলো তালাশ টিমের সদস্যরা। এরপর এক রাতে অবস্থান নিল কারখানার এক জানালার পাশে। রাত প্রায় 3টা তখন। জানালার ফাঁক দিয়ে যা দেখা গেল তা অবিশ্বাস্য প্রায়। 3 জন ব্যক্তি কিছু একটা করছে। একজনকে দেখা গেল টিস্যু পেপারের ভাঁজ খুলে নিচে ফেলছে, কিন্তু নিচে কি আছে তা আরেকজন ব্যক্তির কারণে দেখা যাচ্ছে না। একই বড় পাত্রে রাখা দুধের মধ্যে টিস্যু পেপার ঢালছে কেন? এরপর দেখুন কি হয়। এটাই হলো টিস্যু পেপার দিয়ে তৈরি ভেজাল মুক্ত মাঠা, যা খেয়ে হয়তো কোনো একদিন আপনার প্রচন্ড গরমে ওষ্ঠাগত প্রাণ শীতল হবে। আমাদের অনুসন্ধানে অথবা ভেজাল বিরোধী অভিযানে একটি একটি করে খাবারের নাম যোগ হয়, আর আপনাদের অনেকেরই প্রিয় খাবারের তালিকা থেকে একটি একটি করে খাবারের নাম বাদ পড়তে থাকে, অথবা সন্দেহের তালিকায় যোগ হয় আরো একটি খাবারের নাম। কিন্তু এটা তো কোনো সমাধান হতে পারে না। আইন হয়তো এমন একটা কিছু করবে যাতে করে আর কেউ এই ভেজালের ব্যবসা না করতে পারে, আর তা না হলে ওই ভেজাল বিরোধী অভিযানের উপর নির্ভর করে থাকা ছাড়া আর কি করার আছে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।